হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগের ক্ষোভ ছড়ালো দেশের বিভিন্ন স্থানেও। বিভিন্ন পয়েন্ট অবরোধ, খুনিদের পালাতে সহায়তাকারী 2 জন মেঘালয়ে আটক, দ্রুত সময়ে বিচার হবে বলছে সরকার। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাআল্লাহ। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনামে আরো যা থাকছে। ভোটার হলেন তারেক রহমান, লড়বেন ঢাকা 17 আসনেও। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ ফখরুলের। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। জামায়াতের সাথে নির্বাচনী জোটে এবার এনসিপি ও কর্নেল অলির এলডিপি। আসন সমঝোতা হলে যে কোনো সময় প্রার্থীর নাম ঘোষণা। তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা শহীদুল কারামুক্ত। বাক স্বাধীনতার বিষয়ে বিএনপি উদার মনের পরিচয় দিয়েছে বলছেন বিশেষজ্ঞ। জানুয়ারিতে বই পাবে 100% শিক্ষার্থী, জানালেন উপদেষ্টা। 16 বছর পর ফিরল 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা, চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর সংবাদের পুরো সময় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে আন্দোলনকারীরা। আগামী 1 মাসের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচার শুরু করার আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। আর এদিকে বিভাগীয় শহরগুলোতেও হাদি হত্যার বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ফের উত্তাল রাজধানী শাহবাগ। এ সময় রাস্তা অবরোধ করে স্লোগান দেন আন্দোলনকারীরা। হাদি হত্যার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান তারা। বিচার প্রক্রিয়াকে আরো আগায় আনার জন্য যতদিন কর্মসূচি লাগাতার দরকার ইনশাআল্লাহ কেন্দ্র থেকে দিবে। তারা খুনের সাথে দায়বদ্ধ, তারা জড়িত, তাদের মুখ উন্মোচন করতে হবে, তাদের সঠিক বিচার করতে হবে। কোন ধরনের আশানুরূপ বার্তা আমাদেরকে দিতে পারিনি। আমরা কিভাবে বিশ্বাস করব যে 10 তারিখের মধ্যে তারা চার্জশিট দিবে বা এরপরে আমরা আশানুরূপ কোন বার্তা পাবো? এদিকে জাতীয় নির্বাচনের সাথে চলমান আন্দোলনের কোনো যোগসূত্র নেই জানিয়ে আগামী 24 দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। এখনো সময় আছে, এই সময় কিন্তু কিয়ামত পর্যন্ত না। এই সময় 24 দিন, 24 দিনের বাইরে 1 ঘন্টা সময় আমরা আপনাদেরকে দিব না। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে হাদি হত্যার বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ ও বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। খুনি যেখানে থাকুন না কেন, খুনিকে এনে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দিতেই হবে। সেই সাথে তার সাথে যারা জড়িত সেই মুখোশ বাংলাদেশের জমিনে তুলে দিতে হবে। আমরা হাদি ভাইকে প্রোটেক্ট করতে পারিনি, অন্তত হাদি ভাই বলে গেছেন উনি মৃত্যুর পরে যাতে বিচারটা অন্তত করে। এটা খুবই একটা ন্যায্য দাবি, একটা ইনসাফের দাবি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভাগীয় শহরে বিক্ষোভের কারণে বিভিন্ন মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে যেই ক্ষোভ ছড়িয়েছে তা কিন্তু এখন পুরো দেশ জুড়ে চলমান ছিল। তো দর্শক, শাহবাগে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সামিয়া মাহতাব রোজা এবং রাজধানীর উত্তরায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মারুফা রহমান। আমরা দুজনের সঙ্গেই যুক্ত হব, তবে এবারে সরাসরি যাচ্ছি শাহবাগে রয়েছেন রোজা। রোজা, জানাবেন শাহবাগ থেকে যেই আন্দোলনটা শুরু হলো, সারাদিনই তো মোটামুটি শাহবাগ অবরোধ ছিল, এখনকার শাহবাগের কি অবস্থা এবং ঠিক কতটা উত্তাল সেখানকার অবস্থা? নাফিসা, আজ ঠিক দুপুর 2টা থেকেই আজকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে এবং যেমনটি জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায়, হত্যার ঘটনায় তার গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শাহবাগে আন্দোলন কর্মসূচি চলছে এবং আজকে 3য় দিনের মতো এই
কর্মসূচি অব্যাহত রয়েছে এবং আজ দুপুরে 2টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তারও আগে থেকে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন এবং গতকাল রাতে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজকের শাহবাগে এই আন্দোলন কর্মসূচি শুরু হয় এবং আমরা এর আগে দেখছিলাম যে স্লোগানে উত্তাল ছিল, কিছুক্ষণ আগেও স্লোগানে উত্তাল ছিল শাহবাগ মঞ্চ এবং এখানে সবাই একটাই দাবি করছে যে ওসমান বীর হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের জন্য তারা এখানে এসেছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই বিচার শেষ হবে তারা এখান থেকে নড়বে না, তারা এখানেই অবস্থান করবেন এবং এখানে শুধুমাত্র যে ইনকিলাব মঞ্চের সদস্য তারা না, এর বাহিরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন। গতকাল শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়ার পর তারা এখানে অবস্থান করেন এবং গতকাল উপদেষ্টা রেজওয়ানা হাসান ও ঢাকা মহানগরের ডিএমপি কমিশনার এখানে গতকাল রাতে হাজির হন এবং তারা আন্দোলনকারীদের জানান যে হাদির হত্যাকাণ্ডের অগ্রগতি তারা তুলে ধরেন এখানে এবং তারা জানিয়েছেন যে 7ই জানুয়ারির মধ্যেই হাদি হত্যাকাণ্ডের অভিযোগপত্র জমা হবে এবং এর জন্য তারপরে তারা আবার আজকের এই কর্মসূচি 2টা থেকে চালু করে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি উত্তরায়, যেখানে আছেন আমাদের সহকর্মী মারুফা, তার কাছে। মারুফা। উত্তরায় মাস্কট প্লাজার সামনে যে প্রধান সড়কটি আপনি দেখতে পাচ্ছেন সেটি বন্ধ এবং ইনকিলাব মঞ্চের যারা সমর্থক রয়েছে এবং হাদি হত্যাকাণ্ডের বিচারে যেই ব্যানার থেকে আসলে এখানে আন্দোলন চলছে তারা রাজপথ দখল করে আছে বিকেল 4টা থেকে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা লাইভে আছি সরাসরি, একটু জানতে চাই আপনারা বিকেল 4টার থেকে এখানে আছেন, আপনারা কখন নাগাদ এখান থেকে সরবেন বা আপনাদের দাবিটা আসলে কি? দেখেন আমরা একদম ক্লিয়ার ভাবে বলে দেই, আমরা একটু আস্তে আমরা যতগুলা দাবি দেওয়ার যে বিষয়গুলো আছে আস্তে আমি দুইটা কথা বলি ভাইয়া প্লিজ ভাই, আল্লাহর হস্তে চুপ করতে হবে, ভাই অনেকগুলা মিডিয়া আসে নাই, ওই জায়গায় নিউজ 24 আসছে, আমাদের 1% হলেও সাধুবাদ দেওয়া লাগবে। আমরা এমন না যে মিডিয়াগুলোর কার্যক্রম আমরা ভুলে গেছি। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আপনারা আসলে এখানে কেন দাঁড়িয়েছেন এবং আপনাদের দাবিটা কি, কতক্ষণ থাকবেন? আমরা ক্লিয়ার ভাবে বলে দিয়েছি, আমরা এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত, আমরা এখানে অবস্থান নিচ্ছি আজকে রাতে, আমরা সবাই এখানে থাকবো। তবে আমরা রাস্তা 8টা পর্যন্ত ব্লক রাখবো। কালকে 11টা থেকে উত্তরা যতগুলো ইউনিভার্সিটি আছে, যতগুলো স্কুল কলেজ আছে, সবাই মিলে আমরা আবার নামবো এবং অনির্দিষ্টকালের জন্য আমরা অবরোধ করে রেখে দিব। শুনছিলেন যে তারা আগামীকালকে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান মিলে আবারও রাজপথে নামবে 10টা-11টার সময় এবং অনির্দিষ্টকালের জন্য সেই কর্মসূচিটি চলবে বলে এখানে যে নেতৃত্ব দিচ্ছেন ইনকিলাব মঞ্চ থেকে জানিয়েছেন। তো সব মিলিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা রাজপথে আছেন আজকে বিকেল 4টা থেকে। রাজধানীর বেশ কয়েকটি স্থানে আমরা দেখেছি। তো এটি রাত 8টা পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন এবং জনসাধারণ যদি দেখায় যে মারুফা এবং রোজা, ধন্যবাদ। হাদি হত্যার ঘটনার মূল 2 আসামি ফয়সাল এবং আলমগীর ভারতে পালিয়েছে বলে স্বীকার করেছে ডিএমপি। সংবাদ সম্মেলনে জানানো হয় তারা ভারতের মেঘালয়ে রয়েছে, আর হামলাকারীর 2 সহযোগী ভারতে আটক হয়েছে। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শুরু হবে। আগামী 10 দিনের মধ্যে মামলার চার্জশিট দেয়া হবে। গেল 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা 6 দিনের মাথায় সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছে ইনকিলাব মঞ্চ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে হাদি হত্যা মামলার বিচারের পর্যালোচনায় উঠে আসে তদন্তের সবশেষ তথ্য। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলার তদন্তে অগ্রগতি রয়েছে, আর এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারের তথ্য জানান উপদেষ্টা। বলেন, পরিচয় গোপন করে ফ্যাসিস্টরা রাজনৈতিক দলে যোগ দিচ্ছে, তাদের ব্যাপারে দলগুলোকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে উৎপেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিষয়েও দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এদিকে ওসমান হাদির হত্যার ঘটনার মূল 2 আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের মেঘালয়ে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। হাদি হত্যার ঘটনায় হামলাকারীর 2 সহযোগী ভারতে আটক হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 17 বছর পর ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি লড়বেন ঢাকা 17 আসনেও। এদিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদন ও প্রক্রিয়া সারেন তারেক রহমান। এর একদিন পর ঢাকার 17 আসনে ভোটার হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে ভোটার হন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন গ্রহণ করেছে ইসি। এর ফলে তিনি ঢাকা 17 আসনে ভোটার হলেন। এই আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থীও হচ্ছেন তিনি। রোববার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। একই দিনে বিএনপি 3 সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, এআই দিয়ে যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। দেশ এখন ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সম্পর্কে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের 97% মানুষ আমরা মুসলমান। আমাদের ধর্মবোধ, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি রক্ষা করার জন্য আমরা এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি। রোববার ঠাকুরগাঁয়ে মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে আলেম ওলেমাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। নামির আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসলেন তারেক রহমান। দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতাকর্মীরা আর করেন দলটির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকও। আলোচনা করেন দেশ নিয়ে পরিকল্পনার বিষয়ে। বৈঠকে উঠে আসে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার বিষয়গুলো। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রায় দেড় যুগ পর দেশে ফিরে এই প্রথম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমনে দলকে উজ্জীবিত করবে বলেও মনে করেন নেতারা। গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা এবং দায়িত্ব গ্রহণ করে আগামী নির্বাচনটা এদেশে শেষ করার ব্যাপারে মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেচ্ছা বিনিময় করলেন। আজকের প্রথম দিন উনি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এসেছেন এবং উপস্থিত নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সাথে কুশল বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় কাছাকাছি পাচ্ছে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মধ্যে উদ্দীপনা জাগাচ্ছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দেশ নিয়ে পরিকল্পনা এবং ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাহিরেও সফর করবেন বলে জানান আমির খসরু। অনেকদিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি, ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশান কার্যালয়ে এখন থেকে অফিস করবেন বলেও জানান দলের নেতারা। বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। জামায়াতের সাথে নির্বাচনী জোটে যুক্ত হলো এবার কর্নেল ওলের এলডিপি ও নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মগবাজারের দলগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা জানালেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, নতুন জোট হবে নির্বাচন, রাজনীতি এবং দেশ করার। আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তফসিলের পর থেকে ভোটের মাঠে জোটের নানা সমীকরণে রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8টি দল নিয়ে রাজপথে থাকা জামায়াত এবার নতুন জোটের পথে। আসন সমঝোতার ভিত্তিতে ভোটের নতুন জোটে যুক্ত হচ্ছে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি ও কর্নেল অলি আহমেদের এলডিপি। কর্নেল অলিকে সাথে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন জামায়াত সহ 8 দলের শীর্ষ নেতারা। এই সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানান, 8 দলে নতুন করে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। আরো অনেক দল তাদের জোটে যোগ দিতে চাইলেও নানা কারণে নেওয়া সম্ভব হয়নি। যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। বলেন, দলগুলোর সাথে ন্যায্যতার ভিত্তিতেই আসন সমঝোতা করা হয়েছে, দ্রুতই তা জানানো হবে। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাআল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন। এটি আসন সমঝোতার জোট হলেও 10 দলের মধ্যকার সম্পর্ক জোটের চেয়েও মজবুত। এটা দেশ গঠনের জোট বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি, এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে, আর এর জন্য সরকারকে সর্বাত্মক সহায়তা করবে 10 দল। এর ব্যত্যয় হলে তা বরদাস্ত করা হবে না বলেও জানান জামায়াতের আমির। কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আল মোহাম্মদ খান, নিউজ 24, ঢাকা। জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা একেএম শহীদুল ইসলাম। রবিবার দুপুরে কেরানীগঞ্জ কারাগার থেকে ছাড়া পান তিনি। শনিবার শাহবাগ থেকে আটকের পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তার মুক্তি চায় বিএনপি।
আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এমন উদার মনোভাব বাক স্বাধীনতা নিশ্চিত করবে, মসৃণ করবে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ। শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাওয়ার পথে তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রকাশ্যে কটূক্তি করে AKM শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি। পরে জনগণই তাকে থানায় সোপর্দ করে। থানা পুলিশ সেদিনই তাকে আদালতে পাঠায়। এই ঘটনা জানতে পেরে কারো বাক স্বাধীনতা হস্তক্ষেপ না করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, কিন্তু ততক্ষণে AKM শহীদুল ইসলাম আইনি প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিবৃতি দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুত শহীদুলকে মুক্তির দাবি জানায় বিএনপি। ঘটনার একদিনের মাথায় কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পান শহীদুল। পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতেই পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। বলেন, বিএনপির এমন উদার মনোভাবে সুন্দর রাজনীতির নতুন দৃষ্টান্ত। আইন প্রয়োগের যে বিষয়টা, তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়াটা, এটা আমরা নিয়েছি। পরবর্তীতে এটা রাজনৈতিক দলের যে উদারতার পরিচয়, সেটা বিবেচনা নিয়ে আমরা সেটা বিবেচনা এবং তার যে ওই সময়ের যে অ্যাক্টিভিটিস, যেটা খুব বেশি যে কগনিজেবল অফেন্স ঘটানোর মতো একটা ঘটনা ছিল না, এটা সব বিবেচনা করে আমরা কিন্তু তাড়াতাড়ি করে আমরা অ্যাকশনটা নিয়েছি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করেই জামিন দেওয়া হয়েছে শহীদুলকে। বিষয়টিকে ভীষণ ইতিবাচক হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানুষের মধ্যে প্রতিক্রিয়া হইতেই পারে, কিন্তু সেটা তো মানুষ করেছে, যারা উপস্থিত ছিল তারা হয়তো সেটা সহ্য করতে পারেনি। তারা পুলিশকে তাৎক্ষণিক বিষয়টাকে নিষ্পত্তি করার জন্য তারা পুলিশের কাছে দিয়েছে। মানুষের বলার অধিকার, মানুষের স্বাধীনতা, এইসব বিষয়ে কোনো হস্তক্ষেপ না করা এবং সবাইকে অধিকার, বাক স্বাধীনতা যেটাকে আমরা বলি, সেটা সবাইকে দেওয়া উচিত। বলছেন, সাধারণ মানুষের কথা বলার অধিকার নিশ্চিতে কেবল বিএনপি নয়, সোচ্চার হতে হবে রাজনৈতিক দলকে। বাক স্বাধীনতার জন্য তো প্রায় 9 বছর লড়াই করলেন বেগম খালেদা জিয়া, এবং বাক স্বাধীনতার জন্য লড়াই করলেন জনাব তারেক রহমান 17 বছর। আর বিএনপি বাক স্বাধীনতার জন্য কি স্যাক্রিফাইস করবে? সুতরাং বিএনপি তো বাক স্বাধীনতাকে ফ্যাসিলিটেট করার দায়িত্ব নিয়ে ফেলেছে ঐতিহাসিকভাবে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। জামাতের সাথে জোট নিয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কয়েকজন পদত্যাগ করলে দলে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো। গতিবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আমার নামে 2টা মামলা হয়, সেখান থেকে পরবর্তীতে বিস্ফোরক দ্রব্য আইনে আরও একটি মামলা উদ্ভূত হয়। এই 3টি মামলার মধ্যে একটা মামলায় গত 11 সেপ্টেম্বরে আমি খালাস পেয়েছি, এবং আজকে 2টি মামলায় কোর্ট পরিবর্তন হওয়ায় আমরা কোর্টে এসেছিলাম এবং কোর্টে আত্মসমর্পণ করে আমরা জামিন প্রার্থনা করেছি, এবং মহামান্য আদালত আজকে আমাদেরকে জামিন মঞ্জুর করেছেন। আবারও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড NBR। এর ফলে ব্যক্তি করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার জরিমানা ছাড়া 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারবে। এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হয়েছিল। সাধারণত প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে 30 নভেম্বর, কিন্তু প্রতি বছর NBR একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে। কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। বর্তমানে দেশে প্রায় 1,15 লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী বা TIN আছে। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।